সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৬৯তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। মিছিলটা পার হতে হয়তো সময় লেগেছিল ১০ বা ১২ মিনিট, কিন্তু বাদলের মনে হলো ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে। সে অধীর হয়ে উঠল। তার মনে হলো এই মিছিলটা একটা অজগর সাপের মতন তার আর রেনুর মাঝখানে পড়ে আছে, কিছুতেই দুজনকে কাছাকাছি আসতে দিচ্ছে না। ভিড়ের আড়ালে রেনুকে আর দেখা যাচ্ছে না এখন। এরপর কি আর রেনুকে সে খুঁজে পাবে? মনশ্চক্ষে সে একটা অজগর সাপই দেখতে পাচ্ছিল। ঘোর ভেঙে সে নিজেকে ভর্ৎসনা করল, মনে মনে বলল, আমি বড় বেশি রোমান্টিক, তাই আমার এতদিনেও একটু বাস্তব বুদ্ধি হলো না। শুধু শুধু মন গড়া দুঃখে আমি কষ্ট পাই। মিছিল আর কতক্ষণ থাকবে? এক্ষুনি চলে যাবে। রেনুকে আমি খুঁজে পাবো। ওই তো মিছিল নড়তে শুরু করেছে। অজগর নয়, মিছিলই। সে আবার তাকালো দীপ্তিদির দিকে। দীপ্তিদি বড় সুন্দর, যেন দীপ্তিদি বাদলেরই প্রেমিকা। এই ভেবে বাদল একটা দীর্ঘশ্বাস ফেলল। বস্তুত বাদলের দীর্ঘশ্বাসের কারণ এত সরল নয়, আরো অনেক জটিল। বাদল রেনুকে আগেই দেখেছিল, কিন্তু রেনু তো তাকে দেখেনি। রেনু তার দুজন বান্ধবীর সঙ্গে এগিয়ে যাচ্ছিল বাস স্টপের দিকে। বাদল দ্রুত হেঁটে তার আগেই সেখানে দাঁড়ালো। রেনুর চোখে চোখ ফেলার চেষ্টা করল। রেনু কি একটা গল্পে মত্ত। অন্যদিন হলে বাদল অন্য মেয়ের সামনে রেনুর সঙ্গে কথা বলতে লজ্জা পেত, কিন্তু আজ সে কিছুতেই রেনুকে চোখের আড়াল হতে দিতে পারে না। সে কাছে গিয়ে ডাকল, ইন্দ্রাণী। রেনু মুখ ফিরিয়ে বাদলকে দেখল, তারপর বান্ধবীদের কাছ থেকে বিদায় না নিয়ে এগিয়ে এলো বাদলের দিকে। অত্যন্ত উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করল, কি কি হয়েছে? বাদল হকচকিয়ে গিয়ে বলল, কিছু হয়নি তো। কেন? তুমি হঠাৎ দুপুরবেলা? এমনি, মানে কিছু হয়নি তাহলে? বাবা। রেনু হেসে ফেলল। মেয়েদের এরকম আকস্মিক হাসির অর্থ ছেলেরা আবার কবে বুঝতে পেরেছে? বাদল বিমূঢ়ভাবে তাকিয়ে রইল। রেনু মুখ তুলে তার সঙ্গিনীদের উদ্দেশ্যে বলল, তোরা যা, আমি একটু পরে যাব। তারপর আবার বাদলের দিকে ফিরে বলল, মুখ চোখের কিরকম চেহারা হয়েছে তোমার? গলার আওয়াজ অন্যরকম। আমি ভয় পেয়ে ভাবলাম কিছু একটা বিপদ হয়েছে বুঝি। মুখ চোখের চেহারা কিরকম জানো না? ওই পানের দোকানের আয়নায় মুখটা দেখে নাও। মাসিমা কেমন আছেন? বাদলের মধ্যে একদিনও অফিস কামাই করেনি, দুপুরে পালায়নি, সুতরাং হঠাৎ তাকে দেখে রেনু ধরে নিয়েছে অন্য কিছু। কিন্তু মুখ চোখের চেহারা পাল্টালো কেন? বাদল সেটা জানে না। রেনু কি ভেবেছে বাদল আর কখনো হঠাৎ যে কোনো সময়ে রেনুর সঙ্গে দেখা করতে আসবে না? রেনু খবর জানতে চেয়েছিল বলেই বাদল বলল, জানো, সূর্যদা ফিরে এসেছে। রেনু উৎসাহিত হয়ে বলল, তাই নাকি? কোথায় ছিলেন এতদিন? কিরকম চেহারা হয়েছে? মুখ ভর্তি দাড়ি গোপ। আমার খুব দেখতে ইচ্ছে করছে, একদিন আমাদের বাড়িতে নিয়ে এসো না? খুব ব্যস্ত, তুমি এসো আমাদের বাড়িতে। এখন চলো না। এখন? এখন যে আমাকে একবার বাড়ি ফিরতেই হবে। প্লিজ রেনু, আজ একটু থাক আমার সঙ্গে। আমি তোর সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। কয়েকটা কথা মানে আগে থেকে ঠিক করা বিশেষ কোনো কথা নয়। বাদল চাইছে রেনুর সঙ্গ। শরীরের যে একটা দুরন্ত পিপাসা আছে, তা কিছুক্ষণের সান্নিধ্য ও কথাবার্তাতেও অনেকখানি মেটে। আজ সকালেই বাদল ঠিক করেছে, রেনুকে অনেকক্ষণের জন্য কাছাকাছি না পেলে তার চলবে না। সে বিদেশে পালাতে পারেনি, এবার রেনুর বুকের কাছে আশ্রয় নেবে। আর 2 বছরের মধ্যেই বিয়ে করবে সে। ততদিনে রেনুর পরীক্ষা হয়ে যাবে। এ কথাটা রেনুকে এখন জানাবার দরকার নেই। রেনু বলল, কিন্তু আমার যে বাড়ি ফেরা বিষম দরকার এখন। কেন, কেউ আসবে বুঝি? বাদলের এই প্রশ্নের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস ছিল। রেনু তা পছন্দ করল না। সে দৃষ্টিতে সামান্য ছি দিয়ে তাকালো বাদলের দিকে। তারপর বলল, তুমিও চলো আমার সঙ্গে। বাদল দুঃখিতভাবে বলল, তোর কাজ থাকলে আমি আর গিয়ে কি করব?
আমি শাড়িতে বাটিকের কাজ করছি, রং টং সব ভিজিয়ে রেখে এসেছি। এখন না গেলে সব নষ্ট হয়ে যাবে। তুমি চলো আমার সঙ্গে, আমি রং করব, তুমি পাশে বসে গল্প করবে। বাদলের মনের মেঘ কেটে গেল। এটা একটা ভালো আহ্বান। মেয়েদের কোনো রকম মেয়েলি কাজ করতে দেখলে বাদলের সেই সময়টা বেশ ভালো লাগে। যেমন রান্নাঘরে কুটনো কুটতে বসা, কিংবা স্নান করার পর চুল ঝাড়ার সময়, কিংবা মেয়েরা যখন কাচের চুড়ি পরে, তখন বাদলের চোখে তাদের অন্যরকম একটা রূপ ভেসে ওঠে, যাতে অন্যরকম মোহ। রেনুর বাটিক রচনার দৃশ্য সে উপভোগ করবে। উৎসাহে দরাজ হয়ে বাদল একটা ট্যাক্সি ডেকে বসল। রেনুর আপত্তি শুনল না। ট্যাক্সিতে উঠে সে রেনুকে জিজ্ঞেস করল, তুমি তোমার দুজন বন্ধুর সঙ্গে বাসে উঠতে যাচ্ছিলে, তারপর আমার সঙ্গে চলে এলে, ওরা কিছু ভাবলো না? রেনু বলল, ভাবুক না। তুমি একদিন বলেছিলে অন্য লোকের সামনে আমি তোমার সঙ্গে কথা বলি না। আসলে তা নয়, তুমি অন্য লোকের সামনে আমার সঙ্গে কথা বলতে লজ্জা পাও। তোমার মনের মধ্যে সব সময় থাকে অন্য কে কি ভাবছে, আমি তা গ্রাহ্য করি না। এটা তর্ক করার বিষয় নয়। বাদল সন্ধি করার কার্যক্রম হিসেবে রেনুর একটা হাত তুলে নিয়ে নিজের হাতে রাখল। কি পরিচ্ছন্ন নরম হাত, আঙুলের ফাঁকে ফাঁকে রং লেগে আছে। না, মেহেদি নয়, সকালবেলা বাটিকের রং গুলেছিল। অনেকদিন পর বাদলের মাথায় 2 লাইন কবিতা জেগে উঠল অকস্মাৎ। প্রথম শ্লোক উচ্চারণের পর বাল্মীকি যেমন বিস্মিত হয়েছিলেন, ততটা না হলেও বাদল রীতিমতন অবাক হয়ে মনে মনে বলেছিল, এ কি, আবার কবিতার উৎপাত কেন? পরে বাদলের সেই কবিতাটি ছাপা হয়েছিল বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায়, এবং আবু সাইয়েদ আইয়ুবের মতন বিদগ্ধ সমালোচক 2-1জনকে বলেছিলেন, ছেলেটিকে বেশ লিখছে তো। কবিতার সৌরভ অবশ্য বেশিক্ষণ রইল না। রেনুদের বাড়ির গেইটে ওর ছোট কাকা দাঁড়িয়েছিলেন। রেনু ও বাদলকে ট্যাক্সি থেকে নামতে দেখে তিনি সরু চোখে তাকালেন। তারপর তার অখুশি মুখে অনাবশ্যক হাসি ফুটিয়ে বললেন, এই যে বাদল কুমার, যে অনেকদিন দেখিনি, কোথায় ছিলে? ছোট কাকা সম্পর্কে বাদলের মনোভাব রেনু জানে, তাই সে তাড়াতাড়ি বাদলকে বলল, চলো ওপরে চলো। কিন্তু ছোট কাকা বাদলের হাত ধরে বললেন, আরে বসো বসো, এইখানে একটু বসো, তোমার সঙ্গে গল্প করি। চাকরি বাকরি পেয়েছ? বাদলকে ফেলেই রেনু তরতর করে ওপরে উঠে গেল। 2-3 মিনিটের মধ্যেই আবার নেমে এসে বলল, এই ওপরে এসো, মা তোমাকে খাবার দিয়েছেন। ছোট কাকার হাত থেকে নিষ্কৃতি পেয়ে বাদল রেনুর সঙ্গে উঠতে লাগলো সিঁড়ি দিয়ে। মনটা আবার একটু বিস্বাদ হয়ে গেছে। মামলাবাজ ছোট কাকাটি অতি পাজি। হাসতে হাসতে অনেকখানি বিষ ঢেলে দিয়েছে বাদলের কানে। সিঁড়ির বাঁক ঘুরে রেনু থমকে দাঁড়ালো। তারপর বলল, এই সিঁড়িতে দাঁড়িয়ে প্রথম স্বাধীনতার দিনে আমরা প্রতিজ্ঞা করেছিলাম, মনে আছে? বাদলের মনে ছিল না, মনে পড়ল। সে ঘাড় নাড়ল। রেনু বলল, তুমি আমার জন্য অন্তত আমাদের বাড়ির কারোর উপর কখনো রাগ করবে না, পারবে? পারব। মুড়ি চিড়ে ভাজার সঙ্গে নারকোল কোড়া আর চিনি মিশিয়ে 1 বাটি দেওয়া হলো বাদলকে। রেনুদের বাড়িতে এই সুখাদ্যটি বাদল আগে অনেকবার খেয়েছে, আজ অবশ্য অনেকদিন পরে ওপরে এসেছে। কিন্তু রেনুকে আর নিরিবিলি পাওয়া গেল না। সে বাটিকের রং করতে বসতেই তার কাকিমা, পিসিমা এবং অন্য ছেলেমেয়েরা এসে ভিড় করে দাঁড়ালো। একটু বাদে সেখানে এসে দাঁড়ালেন রেনুর মা, মুখখানায় গাম্ভীর্য ও দুঃখ মাখা। ছেলেবেলায় বাদল সব সময় রেনুর মাকে হাসি খুশি দেখেছে, দেখলেই মনে হতো খুব সরল ধরনের ভালো মানুষ। পরপর কয়েকটা নিদারুণ শোক পেয়ে ওর মাথা আর এখন ঠিক নেই। একটুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তিনি বাদলের দিকে তাকালেন। বাদল তাড়াতাড়ি বাটিটা নামিয়ে রেখে ওকে প্রণাম করল। রেনুর মা বললেন, বাদল, আমার সঙ্গে একটু এসো তো, তোমার সঙ্গে 2টো কথা আছে। রেনু এলো পরদিন সকালবেলা। বাদল তখন খেতে বসেছে। নিচে সদর দরজায় একজন ভিখিরি সেই সময় গান করছিল খঞ্জনি বাজিয়ে। গরম ডাল আর ভাত মাখতে মাখতে বাদল মনোযোগ দিয়ে শুনছিল সেই গান। ভিখিরিটি অনেককাল ধরেই আসে, ভাঙা ভাঙা গলায় গায়,
নিম খাওয়ালে চিনি বলে কথায় করে ছলো, মিঠার লোভে তিতো মুখে সারা দিনটা গেল। বাদল এইসব গান শুনতে ভালোবাসে। ভিখিরিটিকে একটা পয়সা দেওয়া দরকার, কিন্তু কে দেবে? চিররঞ্জন বেরিয়ে গেছেন হিমানি স্নানের ঘরে। রাঁধুনিটি কানে ভালো শোনে না, তাছাড়া এত বেশি বুড়ি যে তাকে নিচে পাঠাতে মায়া হয়। বাদল নিজেই খাওয়া ছেড়ে উঠে গিয়ে পয়সা দিয়ে আসবে ভাবছিল। এ সময় দেখতে পেল দোতলার সিঁড়ি দিয়ে রেনু উঠে আসছে। বাদল রেনুকেই বলল, আমার জামার পকেট থেকে পয়সা নিয়ে নিচে ওই লোকটাকে একটু দিয়ে এসো না। রেনু বাদলের কাছ থেকে পয়সা নিল না, নিচে নেমে গেল। নিশ্চয়ই অনেক বেশি পয়সা দিয়েছে। বাদল উপর থেকেই শুনতে পেল লোকটি রেনুকে আশীর্বাদ করছে, বেঁচে থাকো, সুখে থাকো মা, ধনে পুত্রে সৌভাগ্যবতী হও, রাজরাজেশ্বরী হও। বাদল একটু হাসলো এবং একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর সে গুনগুন করতে লাগলো গানটা। এক একটা গানের লাইন হঠাৎ বিনা কারণে মাথায় গেঁথে যায়। বেগুন ভাজাতে কামড় দিয়েও বাদল গাইছে, মিঠার লোভে তিতো মুখে সারা দিনটা গেল। রেনু ফিরে এসে বলল, তুমি এরই মধ্যে খেতে বসে গেছো? কটায় বেরোতে হয়? বাদল বলল, 9:20। এখন কটা বাজে? 9:05 হবে বোধ হয়। মাসিমা কোথায়? চান করছেন। বসো না এখানে। তুমি কিছু খাবে? না, আমি কিছু খাবো না। আমার সামনে খেতে তোমার লজ্জা করবে না তো? ছেলেদের এরকম হয় শুনেছি। বাদল হঠাৎ অনুভব করলো রেনু আর ছেলে মানুষ নেই। বয়সের তুলনাতেও সে এখন অনেক বেশি পরিণত। তার চলা ও দাঁড়ানোর ভঙ্গিতে ফুটে ওঠে ব্যক্তিত্ব। সে একটা পরিপূর্ণ যুবতী। এক নিমেষের জন্য রেনুকে বাদলের খুব অচেনা লাগে। বাদল খুব তাড়াতাড়ি খাওয়া শেষ করছে, আর রেনু তাকে দেখছে, দাঁড়িয়েই আছে। প্রায় দিনই সকালে মাছ টাছ রান্না হয় না। বাদলের সেজন্য একটু লজ্জার ভাব এসেছিল, কিন্তু রেনু সে সম্পর্কে কোনো মন্তব্য করল না। জিজ্ঞেস করল, তোমাদের বাড়িটা এত চুপচাপ কেন? সূর্যদা কোথায়? সূর্যদা ঘুমোচ্ছে এখনো। এত বেলা অবধি? সূর্যদা না আগে ভোরবেলা উঠে এক্সারসাইজ করতেন? সেসব কতকাল আগের কথা। সূর্যদাকে আমি ডাকবো? বাদল কিছু উত্তর দিল না। সূর্যদা কাল কত রাত্রে ফিরেছেন বাদল তাও জানে না। কেউ ডাকে না ওকে। যখন খুশি ওঠে, যখন খুশি স্নান খাওয়া করে। রেনু সূর্যকে ডাকবার জন্যই চলে যাচ্ছিল, আবার ফিরে এলো। জিজ্ঞেস করল, কাল আমার মা তোমাকে ডেকে নিয়ে কি বললেন? বাদল ভাতের থালার দিকে মনোনিবেশ করল। কিছু না তো, ও এমনি জিজ্ঞেস করছিলেন আমার মায়ের অসুখের কথা। আর কিছু বলেননি? বাদল মুখ তুলল না। থালার ওপর দাগ কাটতে কাটতে বলল, না তো, আর কি বলবেন? তুমি আর ভাত নেবে না? এইটুকু মোটে খাও। অনেক খেয়েছি, এক্ষুনি দৌড়াদৌড়ি করে যেতে হবে। বারান্দার বেসিনে হাত ধুতে ধুতে বাদল আবার সেই গানটা গাইতে লাগলো, মুখ বুজে। সে যে গান গাইছে তার নিজেরই খেয়াল নেই। জুতোর ফিতে বেঁধে শোয়ার ঘরের ঘড়িতে উঁকি মেরে দেখে সে বলল, এখনো 5-7 মিনিট সময় আছে। এ সময় ওপর থেকে সূর্যর গলা ভেসে এলো, বাদল, 1 কাপ চা পাঠিয়ে দিতে বলতো। সূর্য এখন দোতলায় নিজের ঘরটা ছেড়ে 3 তলায় বড়বাবুর ঘরটাতেই পাকাপাকি আশ্রয় নিয়েছে। তার খাবার টাবার ওখানেই পাঠাতে হয়। বাদল বলল, সূর্যদা জেগে উঠেছে, তুমি দেখা করবে বলছিলে, চলো। রেনু একটু একটু অবাক চোখে বাদলের দিকে তাকায়। বাদলের কিছু একটা হয়েছে আজ। তার ব্যবহারে যেন খানিকটা শুকনো ভদ্রতার ছাপ। 3 তলার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বাদল বলল, সূর্যদা, রেনু এসেছে তোমার সঙ্গে দেখা করবার জন্য। যদিও বাতাসে শীতের আমেজ রয়েছে, তবু সূর্য 3 তলার বারান্দায় একটা খাকি রঙের প্যান্ট পরে খালি গায়ে দাঁড়িয়েছিল। মাথার ঝাঁকড়া ঝাঁকড়া চুল ও দাড়ি গোপের জন্য তাকে পশ্চিমী সৈন্যের মতন দেখায়।
অল্প নিদ্রার ক্লান্তিতে চোখের নিচে গভীর কালো দাগ। ভরাট গম্ভীর গলায় সূর্য বলল, হো, এই রেনু, চিনতেই পারিনি। এর মধ্যে এতটা বদলে গেছে। রেনু বলল, আমিও আপনাকে চিনতে পারিনি। এ কি বিশ্রী চেহারা হয়েছে আপনার। বিশ্রী চেহারা, তাই বুঝি? শেষবার যখন আপনাকে দেখি তখন আপনার মাথা ন্যাড়া ছিল, ঠিক বৌদ্ধ সন্ন্যাসীদের মতন দেখাচ্ছিল। সূর্য হেসে উঠে বলল, বৌদ্ধ সন্ন্যাসী? হ্যাঁ, মনে আছে বটে, তুমি তাই বলেছিলে আমাকে। তখন ন্যাড়া ছিলাম, এখন 5-6 মাস চুলই কাটিনি। কেন কাটেননি কেন? কি দরকার, বেশ তো আছে। মোটেই বেশ নেই। এরকম চেহারায় থাকতে কারুর বুঝি ভালো লাগে? আজই চুল কেটে আসুন। এই কথাটা বাদল এবং তার বাড়ির সকলে সূর্যকে অনেকবার বলবে ভেবেছে, কিন্তু বলতে পারেনি। রেনু অনায়াসে বলতে পারে। সূর্য তার কথাটা হেসে উড়িয়ে দেয়। ঘরে ঢুকে একটা বোতামহীন শার্ট পরে এসে বলল, বসো। কোথায় বসবে রেনু? ঘরটা নোংরা হয়ে আছে। খাটের ওপর এলোমেলো বিছানা পাতা, মেঝেতে কার্পেটের ওপর ছেঁড়া কাগজ, দেশলাই কাঠি, সিগারেটের প্যাকেট। দরজার পাশেই গড়াচ্ছে দুটো খালি মদের বোতল। বড়বাবুর ইজি চেয়ারটা হাত দিয়ে খানিকটা পরিষ্কার করে বাদল রেনুকে বলল, তুমি এখানে বসো, সূর্যদার সঙ্গে কথা বলো, আমি চলি তাহলে। সূর্য জিজ্ঞেস করল, তোকে এক্ষুনি যেতে হবে? তোর কি অফিস রে? কোন কোম্পানি? গত 12 দিনের মধ্যে এ প্রশ্ন করার অবকাশ বা ইচ্ছে হয়নি সূর্যর। বাদল সংক্ষেপে অফিসের কথা জানালো। সূর্য বলল, আমাকেও একটু বাদে বেরোতে হবে। বাদল বলল, রেনু ততক্ষণ বসুক, আমি 2 কাপ চা পাঠিয়ে দিতে বলছি 1 কড়ির মাকে। রেনু বলল, মাসিমার স্নান হয়ে গেলে আমি মাসিমার সঙ্গে দেখা করে তারপর যাব। বাদল আর অপেক্ষা করল না, বেরিয়ে পড়ল। রাস্তার মোড়ে এসেই সে লাফিয়ে উঠে পড়ল একটা চলন্ত বাসে। তখনও সে গুনগুন করছে সেই গানের লাইনটা। মিঠার লোভে তিতো মুখে সারা দিনটা গেল। সারাদিনেও এই লাইনটা তার মাথা ছাড়ল না। অফিসে প্রায় সর্বক্ষণ, এমনকি সাহেবের ঘরে গিয়েও সে মনে মনে লাইনটা নিয়ে খেলা করতে লাগল। চায়ের কাপে চুমুক দিয়ে সূর্য রেনুকে জিজ্ঞেস করল, তুমি এখন কি করছো? পড়াশুনো? হ্যাঁ। যথেষ্ট বড় হয়ে গেছো তো, আর পড়াশুনো করার কি দরকার? বাহ, পড়বো না? বড় হওয়ার সঙ্গে পড়াশুনোর সম্পর্ক কি? তোমার কি সাবজেক্ট, আর্টস না সায়েন্স? আর্টস। আমি ইকোনমিক্সে অনার্স নিয়েছি। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আপনার সম্পর্কে আমার ক্লাসের ছেলেমেয়েদের কাছে গল্প করেছিলাম, তখন তারা আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে বলেছিল, কিন্তু আপনাকে তো কতদিন খুঁজেই পাওয়া যায়নি। আমার কাছে আবার কি প্রশ্ন? আপনারা এই যে দেশের স্বাধীনতার জন্য লড়াই করলেন, এত কষ্ট সহ্য করলেন, তারপর একদিন স্বাধীনতা এলো, কিন্তু তাতে আমাদের কতটুকু লাভ হলো? দেশ কতটা বদলালো? আমি স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম নাকি? হ্যাঁ, ভুলে গেছি সেসব কথা। আপনি ভুলার চেষ্টা করলেও আমরা তো ভুলবো না। যারা এখন দেশটা চালাচ্ছে তাদের গিয়ে জিজ্ঞেস করো। তারা তো আছেই, কিন্তু আপনারাই বা দায়িত্ব অস্বীকার করবেন কি করে? শুধু স্বাধীনতা এনেই কি আপনাদের দায়িত্ব শেষ হয়ে গেল? অবশ্য আমার অনেক বন্ধুরা বলে, দেশে এখনো আসল স্বাধীনতা আসেইনি, একটা নকল স্বাধীনতার নাম করে আমাদের ভুলিয়ে রাখার চেষ্টা হচ্ছে। রেনুর কণ্ঠস্বরে একটু উত্তেজনা ছিল। সূর্য তা গ্রাহ্য করল না। সে 2 হাত ছড়িয়ে আড়মোড়া ভেঙে বলল, আমি স্নান করতে যাব, তুমি এবার নিচে যাও। লালচে হয়ে গেল রেনুর মুখ। ঝট করে অপমানের ছোঁয়া লেগেছে। তীব্র চোখে সূর্যর দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে চলে যেতে বলছেন? আপনি আমার এসব কথার উত্তর দেবেন না? সূর্য নিরাসক্তভাবে সিগারেটের ধোঁয়া ছাড়ল। তারপর বলল,
আমার ওসব কিছু মনে নেই। প্লিজ আমার কাছে এসব প্রশ্ন তুলো না। আমি নিরিবিলিতে থাকতে চাই। আপনি যে এতদিন পাহাড়ে না জঙ্গলে কোথায় পালিয়েছিলেন, সেখানে আপনাকে কেউ এসব প্রশ্ন করতে যাবে না ঠিকই, কিন্তু কলকাতায় থাকলে আপনাকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে। আমি পালিয়ে গিয়েছিলাম বুঝি? নিশ্চয়ই। সূর্য কয়েক পলক রেনুর দিকে স্থিরভাবে তাকিয়ে রইল। নতুন যৌবনে ঝকমক করছে রেনুর শরীর, মুখে চোখে একটুও মালিন্য নেই, দ্বিধা নেই। সূর্য দৃষ্টিতে ফুটে উঠল মুগ্ধতা। সে বলল, মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা আমি জানি না। আমি দুঃখিত রেনু, তোমাকে কোনো কথাই আমি ঠিকমতো বলতে পারবো না। মেয়েদের আবার কি? আপনি আমাকে এতদিন ধরে চেনেন, সহজভাবে কথা বলতে পারেন না? তোমাকে কি আমি খুব বেশি দিন চিনি? বাহ, চেনেন না? মনে নেই সে কতদিন আগে, প্রথম যেদিন আপনি আমাদের বাড়িতে এলেন, আপনার মাথা ফেটে গিয়েছিল, বাদলদা আপনাকে সঙ্গে করে নিয়ে এলো। গিয়েছিলাম বুঝি? আমার তো মনে পড়ে না। আমার সব মনে আছে। তোমার নিশ্চয়ই অত্যাশ্চর্য স্মৃতিশক্তি। সে তুলনায় আমি একটা গবেট। আমি বুঝতে পেরেছি আপনি সব কথা এড়িয়ে যেতে চাইছেন। আপনার কি হয়েছে বলুন তো? সূর্য উঠে দাঁড়িয়ে বলল, আমার মাথা ধরে আছে, স্নান করে দুটো অ্যাসপ্রো না খেলে সারবে না। নিচে গিয়ে বাদলের মায়ের সঙ্গে কিছুক্ষণ গল্প করার পর রেনু রাস্তায় বেরিয়ে দেখল সূর্য বাসস্টপের কাছে দাঁড়িয়ে আছে। রেনুর সঙ্গে চোখাচোখি হতেও সূর্য অন্যমনস্কভাবে মুখ ফিরিয়ে নিল। রেনু ওর কাছে পৌঁছবার আগে সূর্য উঠে পড়ল একটা ট্যাক্সিতে। রেনুর মুখে একটা দুঃখের ছাপ পড়ল। কোনো মানুষের কাছেই সে এরকম ব্যবহার আশা করে না। রেনুর নিজস্ব জগতে প্রত্যেক মানুষই সহজ, স্বাভাবিক এবং সুস্থ। বাদল অফিস ছুটির পর বাড়ি ফেরা বন্ধ করে দিয়েছে। মায়ের অসুখটায় একঘেয়েমি এসে গেছে। হিমানি কখনো একটু ভালো হয়ে ওঠেন, আবার কিছুটা অনিয়ম করলেই শয্যাশায়ী হতে হয়। সম্পূর্ণ সেরে ওঠার আর বুঝি কোনো আশা নেই। মায়ের বিছানার পাশে বাদল এখন কদাচিৎ বসে, কারণ বসলেই হিমানির মুখে একটা না একটা অভিযোগ শুনতে হবে। চিররঞ্জন বাড়ি খোঁজা শুরু করেছেন। হিমানি এ বাড়ি ছেড়ে চলে যাবার জন্য বদ্ধপরিকর। সূর্যর ব্যবহার দিন দিন তার কাছে অসহ্য হয়ে উঠেছে। অফিস ছুটির পর বাদল ন্যাশনাল লাইব্রেরিতে চলে যায় ইদানিং। প্রথম কয়েকদিন এলোমেলো বই পড়ছিল, তারপর সে সুনির্দিষ্টভাবে সৃষ্টিতত্ত্ব সম্পর্কে পড়াশুনো শুরু করে। পৃথিবী ও প্রাণের সৃষ্টি সম্পর্কে নানা মুনির নানা মত তাকে আকৃষ্ট করতে লাগলো খুব। ন্যাশনাল লাইব্রেরি বন্ধ হয় 9টার সময়। সেখান থেকে বেরিয়ে তার কোনো তাড়াহুড়ো নেই। বাসে না উঠে সে ময়দানের মধ্যে হাঁটতে আরম্ভ করে। অলস মন্থর তার গতি। আপন মনে সিগারেট টানে কিংবা বাদাম ভাজা কিনে চিবোয়। বাড়ি সম্পর্কে কোনো আগ্রহ নেই বাদলের, অথচ তার অন্য কোথাও যাবারও জায়গা নেই। তার বয়সী ছেলেরা রাজনীতি অথবা নাটক করে, রবীন্দ্রসঙ্গীত গায় অথবা সাহিত্য নিয়ে তর্ক করে, কিংবা স্রেফ আড্ডা দিয়ে সময় কাটায়। বাদল এর সব কটা দল থেকেই বিচ্ছিন্ন হয়ে গেছে। সন্ধ্যের পর বাড়ি ফিরলে তার মেজাজ গরম হয়ে যায়। সূর্য সত্যিই খুব বাড়াবাড়ি শুরু করেছে। বাড়িতেই এখন তার মূল আড্ডা। কিসব অদ্ভুত চেহারার লোকজন আসে তার কাছে, কারুর মাথা কামানো, কারুর গলায় রুমাল বাঁধা। এদের মধ্যে অনেকের চাউনির ধরন ধারণ দেখলে ভয় লাগে। সূর্য যেন প্রতিজ্ঞা করেছে কোনো শিক্ষিত ভদ্রলোকের সঙ্গে আর মিশবেই না। ওই লোকগুলোর বাড়িতে আনাগোনার একটি কারণ, সূর্য নাকি ওদের সঙ্গে কি একটা সাপ্লাইয়ের ব্যবসা শুরু করবে ঠিক করেছে। ভাদুড়ি ট্রেডার্স নামে একটা সাইনবোর্ডও লাগানো হয়েছে বাড়ির সামনে।